জি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আহ, আমাদের আজকে ক্লাস, আমাদের যে লেকচার 12 বা 12 নম্বর লেকচার মার্চ ফরওয়ার্ড কর্তৃক আয়োজিত বিসিএস কোচিং এর 41তম বিসিএস কোচিং এর আজকে বাংলাদেশ বিষয়াবলীর আমরা 12তম ক্লাসের আসলাম। দেখতে দেখতে আমাদের 12টি ক্লাস ইতিমধ্যে হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হচ্ছে বাংলাদেশের কৃষিজ সম্পদ এবং জনসংখ্যা। দুটি বাংলাদেশের সম্পদ। আহ, যেমন দুটোকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের আসলে মূল জনসংখ্যার সম্পদ হচ্ছে যে আমাদের এই যেটা আমরা সবসময় বিশ্বাস করি যে কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রাণ। কৃষি নির্ভর এই বাংলাদেশে যদি আমরা কৃষিকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলেই কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটা আহ আমরা একটা উল্লেখযোগ্য পরিবর্তন আমরা দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থীরা, এই চলেন আমরা এই বিষয়ে একটু কথা বলি। আমাদের আজকের 12 নম্বর যে লেকচার সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি ও জনসংখ্যা, বাংলাদেশের কৃষিজ সম্পদ, বাংলাদেশের জনসংখ্যা। আমরা কৃষি প্রধান এই বাংলাদেশের মানুষের প্রধান জীবিকা হচ্ছে কৃষি। শ্রমজীবী মানুষের শতকরা 40.6% লোক কৃষির উপর নির্ভরশীল। মোট দেশীয় আয়ের 16.6% আসে কৃষি থেকে। এদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ 3,66,57,000 একর। মাথাপিছু আবাদি জমির পরিমাণ 0.14 একর। অনেক সময় এটাকে 0.14 একরকে বলা হয় 0.15% বলা হয়। খাস জমির পরিমাণ, আমরা যদি খাস জমি বলি, আচ্ছা, যে জমিগুলোর মালিকানা সরকারের সেই জমিগুলোকে বলা হয় খাস জমি। খাস জমির পরিমাণ 2,60,557 হেক্টর। চাষের অযোগ্য জমির পরিমাণ 25,80,000 একর। আমাদের বাংলাদেশের যে ফসলি ঋতু, আমাদের ফসলি ঋতু তিনটি। একটিকে বলা হয় রবি, হৈমন্তিক ও ভাদই। এখন এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। বাংলাদেশের মোট আবাদি জমির মধ্যে সেচ দেয়া যায় প্রায় 20 ভাগ জমিতে। একটু এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। আপনারা যদি এই সময় একটু ক্লাসের বিষয়টা বলে, এই যে সারা বিশ্বব্যাপী যে মহামারী দেখা দিল, করোনা মহামারী, এই করোনা মহামারীর সময় আপনারা যদি একটু খেয়াল করেন, দেখবেন বা পৃথিবীর বড় বড় অর্থনীতির দেশগুলো যেখানে করোনা মহামারীতে তাদের জাতীয় আয় অর্থাৎ জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অনেক নিচের দিকে হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো সেখানে একইভাবে হয়েছে। ঠিক সেই সময়ে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতি হয়নি। তার মূল কারণটা হচ্ছে আমাদের কৃষি অর্থনীতি। করোনাকালীন সময়ে আমাদের কৃষিতে শিল্প উৎপাদন কিছুটা হ্রাস পেলেও আমাদের কৃষি উৎপাদন কিন্তু সঠিকভাবে চলেছে। অর্থাৎ আমাদের কৃষকরা ঠিকই জমিতে গিয়েছে এবং তারা তাদের যে ঋতু অনুযায়ী যে ফসল উৎপাদনের করার কথা সেই ফসল তারা উৎপাদন করেছে, এবং তাদের এই ফসল উৎপাদনের কারণেই কিন্তু বাংলাদেশে আসলে সেই সময়টাতে আমরা এই ঝামেলার মধ্যে পড়িনি। অর্থাৎ আমাদের কৃষির তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, আমাদের জিডিপিতে খুব বেশি বড় ধরনের ধাক্কা লাগেনি। তো বাংলাদেশের নাতিশীতোষ্ণ অঞ্চল, বাংলাদেশ এটা ভাটির দেশ। তো ভাটির দেশ হওয়ার কারণে আপনারা নিশ্চয়ই জানেন উজান এবং ভাটি। উজান হচ্ছে যেখানে নদীর সৃষ্টি হয়, আর যেখানে নদী পতিত হয় সেটা হচ্ছে ভাটি। বাংলাদেশের বেশিরভাগ নদীগুলো হিমালয়ের উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং সেটি বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবং বঙ্গোপসাগরে যাওয়ার আগ মুহূর্তে বাংলাদেশে এই নদীগুলো জালের মতো ছড়িয়ে পড়েছে, এবং হিমালয় থেকে এই নদীগুলো যখন প্রচুর পরিমাণে পানি নিয়ে বাংলাদেশে আসে, সেই মুহূর্তে তারা কিন্তু প্রচুর পরিমাণে খনিজ এবং এই পলিমাটি, খনিজ এবং বিভিন্ন খনিজ উপাদান এবং পলিমাটি নিয়ে বাংলাদেশের ভূমি অতিক্রম করে এবং বাংলাদেশের মাটিকে তারা উর্বর করে দিয়ে যায়। এই উর্বর মাটিতে বা এই উর্বরতার কারণে আবহমান কাল ধরে এই বাংলার মাটি উর্বর, এবং এখানে এই কারণেই আমাদের বিভিন্ন ঋতুতে ফসল উৎপাদন হয়। মোটামুটি বাংলাদেশের এই উৎপাদিত ফসলের সময়কাল বিবেচনায় বাংলাদেশের এই ফসলি ঋতুগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেটি হচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে প্রথম যদি রবি,
রবি শস্য অর্থাৎ শীতকালীন শস্য, শুষ্ক মৌসুমে যে শস্য উৎপাদন হয় সেগুলোকে আমরা রবি শস্য বলি, যেমন গম, ডাল, মসুর, বিভিন্ন ধরনের শুষ্ক সবজি। এই শুষ্ক ভূমিতে যে উৎপাদনগুলো হয় শীতকালীন ফসল, এগুলোকে আমরা বলি রবি শস্য। তারপর আমরা আরেকটা বলি হচ্ছে খরিফ বা হৈমন্তিক, অর্থাৎ বর্ষা মৌসুমে তার উৎপাদন শুরু হবে এবং চাষবাস শুরু হবে এবং শীতের আগমনী আগেই সে ফসলটা উৎপাদন হবে, সেটাকে আমরা খরিফ বা আমরা বলতে পারি হৈমন্তিক ঋতুর ফসল। আরেকটা হচ্ছে ভাদই, ভাদই মাসের ফসল, অর্থাৎ যেটিকে আমরা বলি যে বর্ষাকালীন ফসল। যা হোক, আমাদের এই 3 ঋতুতেই আমাদের ফসলের ঋতু এবং 3 ঋতুতেই আমাদের ফসল উৎপাদিত হয়। এখন আসি, আমরা যদি একটু আলাদা আলাদা ভাবে বিশ্লেষণ করি আমাদের রবি শস্যগুলো। রবি শস্য বলতে শীতকালীন শস্যকে বোঝায়, শীতকালীন সবজি, বিভিন্ন সবজি এবং ডাল, বিভিন্ন তৈল বীজ যেমন সরিষা, সয়াবিন, বাদাম ইত্যাদি রবি শস্য। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে তা হচ্ছে, আপনাদেরকে জিজ্ঞেস করা হবে নিম্নের এই ফসলটি কি রবি শস্য বা এটি কি খরিফ ঋতুর ফসল। এই বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে, কোনটি রবি শস্য এবং কোনটি খরিফ ঋতুর ফসল, এটা যদি আপনাদের জানা থাকে তাহলে পরীক্ষায় আপনারা আনসার করতে পারবেন। এরপর রবি শস্যর পরে আমি তো একটু আগেই বলেছি রবি আর হচ্ছে খরিফ ভাদই ঋতুর ফসলগুলোর কথা বলেছি। এখন কোন একটি দেশের কৃষির উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষি তথ্য। আধুনিক যুগে তথ্য প্রযুক্তির এই যুগে বলা হয় তথ্যই সম্পদ, অর্থাৎ একটি জাতির কাছে যত বেশি তথ্যের সম্ভার থাকবে সেই জাতি তত বেশি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এগিয়ে থাকবে এবং তারা উন্নতির অগ্রশিখরে চলে যাবে। তো বাংলাদেশের কৃষি সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য আমাদের কৃষি শুমারি হয়। পাকিস্তান আমলে একবার এবং বাংলাদেশ আমলে 5 বার, মোট 6 বার এই ভূখণ্ডে কৃষি শুমারি হয়েছে। সালগুলো হচ্ছে 1960 সালে, 1977, 1986, 1997, 2002 এবং 2008 সালে বাংলাদেশের কৃষি শুমারি হয়েছে। এর মধ্যে 1997 সালে কেবল পল্লী এলাকায় কৃষি শুমারি হয় এবং দেশের প্রথম গ্রাম ও শহরে একযোগে অনুষ্ঠিত হয় 11 থেকে 15 মে 2008 সাল থেকে এটি শুরু হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলি। প্রাচীন যুগে, যদি আমরা মধ্যযুগ বলি, মোগল আমলের পরে মাঝখানে, মোগল আমলের ঠিক মাঝখানে একবার সম্রাট হুমায়ুনের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেয় হচ্ছে শের শাহ, আফগান শাসক শের শাহ। তিনি অল্প সময়কাল বাংলাদেশের ভারতীয় উপমহাদেশের শাসক ছিলেন এবং তার শাসন ব্যবস্থা অনেক উন্নত একটা শাসন ব্যবস্থা ছিল। তিনি ভারতীয় উপমহাদেশের প্রথম কৃষি শুমারি এবং ভূমি জরিপের ব্যবস্থা করেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন কৃষি শুমারি এবং ভূমি জরিপ ছাড়া কৃষকের কাছ থেকে খাজনা আদায়, যৌক্তিকভাবে খাজনা আদায় অসম্ভব ছিল। ফলে তিনি উৎপাদনের উপর ভিত্তি করে এবং ফসলি জমি, দোফসলি, 3 ফসলি এবং 1 ফসলি জমি আলাদা করেন এবং কোথায় কি ফসল উৎপাদন হয় এবং কি প্রক্রিয়ায় উৎপাদন হয় এই বিষয়গুলো তিনি প্রথম যাচাই বাছাই করেন এবং একটি কৃষির সময় নির্ধারণ করেন। পরবর্তী সময়ে আমরা দেখব যে তার এই কৃষি শুমারির কারণেই খাজনা বহুগুণে বেড়ে গিয়েছিল এবং কৃষকরা আনন্দের সাথে খাজনা পরিশোধ করতে পেরেছিল। অর্থাৎ তারা খাজনা পরিশোধের ক্ষেত্রে তাদের উৎপাদিত ফসল আগে যেভাবে ঢালাওভাবে খাজনা আদায় করা হতো, কিন্তু শেরশাহর আমল থেকেই আসলে খাজনা আদায় একটা যৌক্তিক সিদ্ধান্তে যাওয়া হয়েছিল, যেটি কৃষক এবং সরকার দুইয়ের জন্য লাভবান হয়েছিল। অর্থাৎ তারা শুমারি করে খাজনা নির্ধারণ করেছিল। আমরা যদি এই বিষয়ে আরেকটু গভীরে আলোচনা করি, যদিও আজকের বিষয়ের সাথে সম্পর্কিত নয়, আজকের বিষয়ে সেটি নাই কিন্তু সম্পর্কিত বিষয়। যেমন আমরা যদি বলি যে বাংলা, আমাদের যে ক্যালেন্ডার, আমাদের যে বাংলা বঙ্গাব্দ, এই বঙ্গাব্দটি কিন্তু আসলে কৃষির উপর নির্ভর করে এই বঙ্গাব্দ করা হয়েছিল। সম্রাট আকবরের সময় এই বাংলা ক্যালেন্ডারের প্রচলন করা হয়, বাংলা দিনপঞ্জির প্রচলন করা হয় এবং সেটি প্রচলন করতে গিয়ে সম্রাট আকবর একটি বুদ্ধিমত্তার আশ্রয় নিয়েছিলেন। তিনি দেখেছিলেন যে ইরানে খুব উৎসব মুখর পরিবেশে বর্ষবরণ হয় এবং সেখানে জনগণ খুব আনন্দের সাথে খাজনা প্রদান করে এবং আকবর চেয়েছিলেন যে এই ধরনের একটা বিষয় ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা। ফলে তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ ফতেউল্লাহ সিরাজিকে এই বিষয়ে তিনি মানে তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন এবং সেই সময় টোডরমল, অর্থমন্ত্রী টোডরমল এবং ফতেউল্লাহ সিরাজি উভয়ের মিলিত প্রচেষ্টায় পারস্যের নওরোজ উৎসবের আদলে বাংলা একটি বঙ্গাব্দে একটি বাংলা সনের প্রবর্তন করা হয় এবং যেটি ছিল পরিপূর্ণভাবে একটা কৃষি নির্ভর ক্যালেন্ডার।
এবং এখনো যদি আমরা দেখি যে বাংলাদেশের বিভিন্ন সময়ে যে গ্রামীণ যে জনগোষ্ঠী তারা বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে কিন্তু বাংলা ক্যালেন্ডারটিকে প্রায়োরিটি দেয়, অর্থাৎ তারা কখন কারো কাছ থেকে যদি ঋণ নেয় বা ঋণ শোধ করার কথা বলে তখন তারা কিন্তু বলে যে অগ্রহায়ণ মাসে দেবে, মাঘ মাসে, এখন পর্যন্ত মাঘ মাসে তো বছরের শেষ মাসটাতে চৈত্র মাসে, চৈত্র সংক্রান্তিতে তারা হালখাতা করবে এবং লেনদেনের ব্যবসা বাণিজ্য লেনদেন কৃষি সম্পর্কিত বিষয়গুলো তারা কিন্তু ওই বাংলা ক্যালেন্ডারেই করে থাকে। কারণ বাংলা ক্যালেন্ডারটি প্রণয়ন করা হয়েছিল, বাংলা মাসের যে হিসেবটি করা হয়েছিল সেটি আসলে আমাদের কৃষি শুমারির উপর ভিত্তি করেই করা হয়েছিল। আমি আশা করে আপনাদেরকে কৃষি শুমারির বিষয়টি বোঝাতে পেরেছি। বাংলাদেশের সমতল ভূমিতে নদী অববাহিকাতে ধান চাষ হয় এবং আমাদের পাহাড়ি যে অঞ্চলগুলো আছে পাহাড়ি অঞ্চলে আমাদের জুম চাষ করা হয়। এবং জুম চাষ এটি একটি অত্যাধুনিক চাষ পদ্ধতি এবং এটি প্রাচীন যুগ থেকেই চাকমা সম্প্রদায় এবং আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়রা তারা পাহাড়ের মধ্যে তাদের সেই চাষটি করে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে পাহাড়ের ঢালে কি করে ধান চাষ করা হয়। পাহাড়ের ঢালে ধান চাষ করার প্রযুক্তি কিন্তু স্থানীয় জনগণই আবিষ্কার করেছেন, অর্থাৎ যে ভূমিগুলোতে পাহাড় থেকে বর্ষাকালে যখন পানি গড়িয়ে গড়িয়ে পড়ে তখন সে গড়িয়ে গড়িয়ে পানির যেখান দিয়ে পড়বে সেই জায়গাতে আগে থেকেই পাহাড় মানে ছিদ্র করে ছোট ছোট ধান বপন করে দেওয়া হয়, ধানের বীজ বপন করে দেওয়া হয়, মুষ্টি মুষ্টি ধান বপন করে দেওয়া হয়। এবং সেখানে বৃষ্টির কারণে যেহেতু পাহাড়ের ঢাল ভেজা থাকে সে পাহাড়ের ঢালে কিন্তু কি হয় ধান গাছ গজায় এবং সেখানে ধান উৎপাদন হয় বৃষ্টির পানি, অর্থাৎ ধান গাছের গোড়ায় পানি ডুবে না থাকলেও প্রতিদিন বৃষ্টির কারণে ধানের গোড়া ভিজে থাকে, ফলে সেখানে ধান চাষটি সহজ হয়ে থাকে। এই পদ্ধতিটিকে বলা হয় জুম চাষ। নির্দিষ্ট দূরত্বে জুম চাষ করা হয়। ফলে এছাড়াও জুম চাষে ধান ছাড়াও আরো কিছু চাষ করা হয়, সেটি হচ্ছে ধান, তুলা, তিল প্রভৃতি চাষ করা হয়। সাধারণত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীরা বছরে 2 বার জুম চাষ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত বাংলাদেশের কৃষি ব্যবস্থা সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা করলাম তার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে কিছু তথ্য কণিকা আছে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য আপনাদের জানান দেব যেগুলো আপনাদের প্রিলিমিনারি প্রশ্নের আলোচনায় আসবে। আমরা আগেই বলেছি বাংলাদেশে মোট জমির পরিমাণ 3,66,57,000 একর এবং চাষযোগ্য জমির পরিমাণ, চাষাবাদযোগ্য জমির পরিমাণ 2,01,94,000 একর। বাংলাদেশে মোট মাথাপিছু জমির পরিমাণ 0.15%, 15 একর। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশে 80% লোক কৃষির উপর নির্ভরশীল। এখন এই নির্ভরশীলতা হতে পারে যেমন সরাসরি কৃষক বা কৃষি পণ্যের ব্যবসা করে বা কৃষি উপকরণের ব্যবসা করে বা কৃষি পণ্য সংরক্ষণ করে বা কৃষি পণ্য দিয়ে উৎপাদিত পণ্য বিক্রি করে বা কৃষি পণ্যের সাহায্যে জীবিকা অর্জন করে। অর্থাৎ এই হিসেব করলে বাংলাদেশের কৃষির সাথে সম্পর্কিত মানুষগুলোকে যদি আমরা বলি বাংলাদেশে শতকরা 80 জন লোক কৃষির উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। আচ্ছা, এরপর আমরা যদি বলি বাংলাদেশের খাস জমি, আমি আগে বলেছি খাস জমি বলতে বোঝায় যে জমির ব্যক্তি মালিকানা নয় রাষ্ট্রের মালিকানার জমিগুলোকেই খাস জমি বলা হয়। তো রাষ্ট্রের মালিকানা জমি বা ব্যক্তি খাস জমির পরিমাণ বাংলাদেশের 2,60,357 একর খাস জমি রয়েছে। খরিফ শস্য বলতে বোঝায় গ্রীষ্মকালীন ফসল, রবি শস্য বলতে বোঝায় শীতকালীন ফসল। আমাদের যে জাতীয় বীজকার আছে, অর্থাৎ বীজ আমরা যে জাতীয়ভাবে বীজ সংরক্ষণ করি সেটি হচ্ছে আমাদের গাজীপুরে। বাংলাদেশে একমাত্র আঞ্চলিক বীজ পরীক্ষাগার ঈশ্বরদী পাবনাতে। দেশের বৃহত্তম দত্তনগর কৃষি খামার অবস্থিত ঝিনাইদহের মহেশপুর জেলায়। মহেশপুর ঝিনাইদহ জেলার মহেশপুরে বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার দত্তনগর কৃষি খামার বলে। দত্তনগর কৃষি খামার যাত্রা শুরু করে 1962 সালে। স্বর্ণা সার, আমরা যদি বলি প্রাকৃতিক সারের একটা যে মানে আমরা যেটা বলছি যে রাসায়নিক সারের পরিবর্তে অনুজীব সার, অনুজীবকে ব্যবহার করে এক ধরনের সার উৎপাদন করেছে, সে সারটিকে বলা হয় স্বর্ণা সার। স্বর্ণা সারের ফাইটো হরমোন ইন্ডিউসার নামক স্বর্ণা সার এবং বাংলাদেশে প্রথম কৃষি শুমারি 1977 সালে। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন করা হয় 5 এপ্রিল 1973। এটি খুব ইম্পর্টেন্ট। প্রথম বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেওয়া হয় 1976 সাল থেকে। সার্ক কৃষি তথ্য কেন্দ্র SAIC অবস্থিত ফার্মগেট ঢাকায়।
বাংলাদেশের শস্য ভান্ডার বলে পরিচিত বরিশাল জেলা। তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তর হচ্ছে ফার্ম গেট ঢাকায়, কিন্তু তুলা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে কিন্তু যশোরে। বাংলাদেশ রেশম গবেষণা ইনস্টিটিউট ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীতে। রেশম চাষকে বলা হয় সেরিকালচার, অর্থাৎ রেশম পোকার চাষের মাধ্যমে যে রেশম পোকা যে গুটি তৈরি করে, সেই গুটির সুতা দিয়ে এক ধরনের মসৃণ কাপড় তৈরি করা হয়, যেগুলোকে আমরা বলি সিল্ক কাপড়। সেটি যে রেশম পোকার যে চাষ, সেই পোকার চাষকে বলা হচ্ছে সেরিকালচার। একটু আগে বলেছি যে বাংলাদেশের যে স্বর্ণাসার, অণুজীব ব্যবহার করে যে স্বর্ণাসার, সেটি আবিষ্কার করেন ডক্টর আব্দুল খালেক। বাংলাদেশ ডাল গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীতে, বাংলাদেশ শিক্ষক গবেষণা ইনস্টিটিউট পাবনার ঈশ্বরদীতে, বাংলাদেশ শিক্ষক গবেষণা ইনস্টিটিউটের বর্তমান নাম বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। 2012 সালে বাংলাদেশ আফ্রিকার যে দেশে প্রথম কৃষিকাজ শুরু করে সেটা হচ্ছে সেনেগাল। সেনেগালে বাংলাদেশ কিছু পরীক্ষামূলকভাবে কৃষিকাজ শুরু করে। BARI, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বারি। এই জন্য দেখবেন আমাদের ধরেন যে কোনো ডাল আবিষ্কার হলো, উন্নত জাতের মরিচ আবিষ্কার হলো, দেখবেন বারি 11, বারি 19। এই যে বারি মানে হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে যে ধরনের জাতগুলো উদ্ভাবন হবে সেগুলোর নামের আগে লেখা থাকবে বারি। বাংলাদেশের অর্থকরী কৃষিজ সম্পদ পাট। পাটের অধিক উৎপাদন হয় ফরিদপুর জেলায়, এবং পাট গবেষণা কেন্দ্র হচ্ছে ঢাকার শেরেবাংলা নগরে। চা হচ্ছে সবচেয়ে বেশি উৎপাদন হয় মৌলভীবাজার জেলায়, এবং চা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে শ্রীমঙ্গলে, এবং চা বোর্ড সেটি চট্টগ্রামে। চা বোর্ডের কাজ হচ্ছে চা নিলামে বিক্রি করতে হয়, চা নিলাম হয় চট্টগ্রামে। রেশম গবেষণা ইনস্টিটিউট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে, সবচেয়ে বেশি উৎপাদন হয় চাঁপাইনবাবগঞ্জে, এবং রেশম গবেষণা ইনস্টিটিউট সেটি হচ্ছে রাজশাহীতে। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় পাবনাতে, এবং ইক্ষু গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ঈশ্বরদী পাবনা। সবচেয়ে বেশি তুলা বলতে আমরা কার্পাস তুলাকে বুঝি। কার্পাস তুলা দিয়ে যে তন্তুগুলো বড় থাকে সেই তন্তুগুলো দিয়ে সুতা উৎপাদন করা হয়। তার মানে সবচেয়ে বেশি উৎপাদন হয় যশোরে, এবং তুলা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফার্মগেট ঢাকায়। এরপর হচ্ছে রাবার। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা নিশ্চয়ই জানেন রাবার হচ্ছে একজন প্রাকৃতিক কিছু বস্তু, তার সাথে গন্ধক মিশিয়ে ভলকানাইজিং করে রাবার উৎপাদন করা হয়। অর্থাৎ আমরা যদি খুব সিম্পলি বলি, যারা রাবার গাছ দেখেন নাই তাদের বোঝার জন্য বলি, আপনারা যেভাবে দেখেন খেজুর গাছের মাথাটাকে যেমন একটু কেটে দিলে ওখান থেকে রস বের হয়, ঠিক রাবার গাছ এরকম করে রাবার গাছের গুড়ি বা বিভিন্ন অংশ কেটে দিলে সেভাবে এরকম করে কষ বের হয়। এবং খেজুর গাছের রস যেমন হাঁড়িতে সংগ্রহ করা হয়, রাবারের এরকম ছোট ছোট হাঁড়ি থাকে, সেখানে সংগ্রহ করা হয়। এবং এই কষগুলোকে পরবর্তীতে সালফার মেশালে বা গন্ধক মেশালে এগুলো দৃঢ়তা প্রদান করা হয়, এবং দৃঢ়তা প্রদান করে এই প্রক্রিয়াকে বলে ভলকানাইজিং। এই ভলকানাইজিং এর মাধ্যমে গাড়ির টায়ার থেকে শুরু করে বিভিন্ন শক্ত উপাদান তৈরি করে রাবার। এখানে বলে রাখা ভালো, আপনাদের জ্ঞাতার্থে বলছি, মেডিকেল যত ইকুইপমেন্ট ব্যবহৃত হয়, মেডিকেল পণ্য ব্যবহার হয়, চিকিৎসা সামগ্রী ব্যবহৃত হয়, চিকিৎসা সামগ্রী শতকরা 60% চিকিৎসা সামগ্রী তৈরি হয় রাবার দিয়ে। তাহলে রাবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ। গতির ক্ষেত্রে যেমন গাড়ির চাকা রাবার দিয়ে তৈরি হয়, তেমন চিকিৎসা সামগ্রী রাবার দিয়ে তৈরি হয়। এছাড়া রাবার আরো অনেকগুলো কাজে লাগে। বাংলাদেশের দুটো জেলায় রাবার উৎপন্ন হয়, সেটা হচ্ছে আমাদের খাগড়াছড়ি জেলায় রাবার উৎপন্ন হয়, এবং রামুতে সবচেয়ে বেশি, কক্সবাজার জেলার রামুতে সবচেয়ে বেশি রাবার উৎপন্ন হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি রাবার উৎপন্ন হয় মালয়েশিয়াতে, এবং রাবার গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ঢাকাতে। তামাক, রংপুর জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়, এবং তামাক গবেষণা ইনস্টিটিউট কিন্তু রংপুরে। ধান সবচেয়ে বেশি উৎপন্ন হয় ময়মনসিংহে, এবং ধান গবেষণা ইনস্টিটিউট হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে। গম সবচেয়ে বেশি উৎপন্ন হয় রংপুরে, এবং গম গবেষণা ইনস্টিটিউট হচ্ছে দিনাজপুরে। কলা সবচেয়ে বেশি উৎপাদন হয় হচ্ছে নরসিংদীতে, এবং কলা গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ঢাকায়। বাংলাদেশের রাজশাহী, যদিও আমরা বলি যে সবচেয়ে বেশি আম উৎপাদন হয় রাজশাহীতে, আসলে সবচেয়ে বেশি উৎপাদন রাজশাহী বিভাগ হিসেবে, জেলা হিসেবে সবচেয়ে বেশি আম উৎপন্ন হয় নওগাঁতে, এবং আম গবেষণা ইনস্টিটিউটটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। মশলা, বাংলাদেশের সবচেয়ে বেশি মশলা উৎপন্ন হয় বগুড়াতে, এবং মশলা গবেষণা ইনস্টিটিউটটিও কিন্তু বগুড়াতে। ভুট্টা সবচেয়ে বেশি উৎপন্ন হয় শেরপুরে, এবং ভুট্টার
গবেষণা ইনস্টিটিউট হচ্ছে দিনাজপুরে। ডাল সবচেয়ে বেশি উৎপন্ন হয় রাজশাহীতে, এবং ডাল গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ঈশ্বরদী, পাবনায়। তৈল বীজ বলতে আমরা বুঝি সরিষা, তিল, এগুলোকে তৈল বীজ বলা হয়। এগুলো সবচেয়ে বেশি উৎপন্ন হয়। এগুলো আসলে স্পেসিফিক কোনো ডাটা নেই সবচেয়ে কোথায় বেশি উৎপন্ন হয়, তবে তৈল বীজ গবেষণা ইনস্টিটিউট হচ্ছে খামারবাড়ি, ঢাকায়। আলু সবচেয়ে বেশি উৎপন্ন হয় মুন্সিগঞ্জে, আলু সবচেয়ে বেশি উৎপন্ন হয় মুন্সিগঞ্জে, এবং আলু গবেষণা ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে রংপুরে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই গবেষণা ইনস্টিটিউট বা উৎপাদনের বেশি হয় যে অঞ্চলগুলো থেকে, সেগুলো নিয়ে আমাদের পরীক্ষায় একটি প্রশ্ন থাকে। আপনারা যদি এই বিষয়টি একটু মনোযোগ দিয়ে পড়েন, তাহলে এখান থেকে চূড়ান্ত পরীক্ষা এখান থেকে একটি প্রশ্ন পেতে পারেন। একসময় বাংলাদেশকে বলা হতো সোনালী আঁশের দেশ। পাটের সেই স্বর্ণযুগ আর নেই। কেন নেই সেটি হচ্ছে পৃথিবীব্যাপী প্রাকৃতিক তন্তুর পরিবর্তে সিনথেটিকের তন্তু ব্যবহার করার কারণে পাটের বাজার অনেকটা কমে গিয়েছে। সুতরাং পাটের বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার কারণেই বাংলাদেশের পাট এখন আসলে খুব বেশি লাভকরী অর্থকরী ফসল নয়। তবে আসার কথা, পৃথিবীর মানুষ এখন পরিবেশের ভারসাম্য রক্ষা বা পরিবেশ বিপর্যয়ের ভাবনায় অনেক বেশি উদ্গ্রীব। তাদের এই কারণে এখন প্রাকৃতিক তন্তু ব্যবহারের জন্য মানুষের আবার আগ্রহ বেড়েছে। ফলে পাট বাংলাদেশের অর্থকরী ফসল হিসেবে আবার স্বীকৃতিপ্রাপ্ত হচ্ছে। পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। বাংলাদেশের মোট আবাদি জমির 5% পাট চাষ হয়। দেশে একর প্রতি পাটের ফলন 696 কেজি। বর্তমানে দেশে প্রায় 9.53 লক্ষ একর জমিতে পাট চাষ হয়। সাধারণত তিন ধরনের গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। এগুলো আমাদের আসলে খুব বেশি দরকার নেই। আমাদের যেটা দরকার, বাংলাদেশে বাংলাদেশে যে পাট সেগুলো হচ্ছে BJRI 6 কেনাফজাত পাট বা শন পাট বলা হয়, এটিকে বলা হয় C95, এবং জাতীয় বীজ বোর্ড দেশি 8 এবং তোষা 6 নামের পাটের দুটি নতুন জাত পাটের অবমুক্ত করেন। দেশে সর্বাধিক পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। দেশে পাট ও সুতার মিশ্রণে এক ধরনের কাপড় উৎপন্ন হয়। পাট ও সুতার মিশ্রণে এক ধরনের কাপড় উৎপন্ন হয়, যেটিকে আমরা জুটন বলি। জুটন হতে জুট প্লাস কটন, জুটের জু এবং কটনের টন, তাহলে এই দুটোকে শব্দ যুক্ত করলে হলো জুটন। জুটন মানে হচ্ছে পাট 70% পাট এবং 30% তুলার সংমিশ্রণে এক ধরনের আরামদায়ক পরিবেশ বান্ধব কাপড় উৎপন্ন হয়। সেই কাপড়টির নাম হচ্ছে জুটন। জুটনের আবিষ্কারক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ, তিনি 1989 সালে এই কাপড় আবিষ্কার করেন, এবং এই কাপড় পরিবেশ বান্ধব এবং আরামদায়ক, স্বাস্থ্যকর একটি কাপড়। আমরা জানি যে পাট রপ্তানি করার জন্য পাটকে একটি প্যাকেট করতে হয় বা গাইড বাঁধতে হয়। একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটি পাটের গাইটের ওজন 3.5 মন হিসেবে, তখনকার দিনে আসলে মন হিসেবে পাট বিক্রি করতো কৃষকের কাছ থেকে, তা এখনো মন হিসেবে রয়ে গেছে। এটিকে কনভার্ট করলে, কেজিতে কনভার্ট করলে, একটু গুণ করে দেখবেন কেজিতে কনভার্ট করলে কত হয়, সেটি একটু মাথায় রাখার বিষয়। আমি এই মুহূর্তে কনভার্ট করে বলতে পারছি না, আপনারা একটু কনভার্ট করে জিনিসটা জেনে নেবেন। পাটকে বলা হয় সোনালী আঁশ বলা হয়। একটি কাঁচা পাটের, এটা আমরা বলেছি, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকাল 1974 সালে পাট গবেষণা ইনস্টিটিউট হয়। একসময় পৃথিবীর সবচেয়ে বেশি পাট বাংলাদেশে উৎপন্ন হলেও বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ভারতে। পাট রপ্তানিতে এখন শীর্ষ দেশ হচ্ছে ভারত। IJO এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, জুট স্টাডি গ্রুপ বা IJOর বর্তমান নাম হচ্ছে, আগে ছিল ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন, যার বর্তমান নাম হচ্ছে IJSG, ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, যার সদর দপ্তর ঢাকার ফার্মগেট এলাকায়। আমি এই বিষয়টি একটু আপনাদের জন্য আরেকবার এক্সপ্লেইন করি। আমাদের যে আগের যে সংস্থাটি ছিল তার নাম ছিল হচ্ছে IJO। IJO মানে হচ্ছে ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন। এই জুট অর্গানাইজেশনের একটি পরিবর্তিত রূপ দেওয়া হয়েছে, একটিকে সংশোধন করে নতুন একটি নাম দেওয়া হয়েছে IJOর। IJOর নতুন নামটি হচ্ছে ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ। এর সদর দপ্তর আগের জায়গাতেই আছে, ফার্মগেট ঢাকা।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এমন একটি পণ্যের কথা আসবো এখন, যেটি আমরা সকাল বিকাল পান না করলেই আমাদের শরীর ভালো লাগে না, সেটি হচ্ছে চা। সম্ভবত বাংলাদেশের বাংলাদেশ বলবো না, পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় পানীয় চা, এবং যার রয়েছে ঔষধি গুণ, এবং যেটি আসলে শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পানীয়। এবং এই পানীয়টি সম্পর্কে আমরা বলি, এই পানীয়টি ব্রিটিশরা বাংলাদেশে ভারতবর্ষে নিয়ে আসে, এবং তার পরবর্তীতে চা উৎপাদন হয় বাংলাদেশে। চা উৎপাদনের জন্য যেমন ভূমির দরকার, সেই ভূমিটি বাংলাদেশে রয়েছে। সেটি হচ্ছে বৃষ্টিবহুল পাহাড়ি ঢাল। বৃষ্টিবহুল পাহাড়ি ঢাল, তির্যক ভাবে রোদ পড়ে, অর্থাৎ সরাসরি রোদ নয়। চা প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুঃখিত, একটু নেটওয়ার্কের সমস্যার কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের ক্লাসটা একটু দেরি হয়ে গেল। আমরা আবার শুরু করছি। যা হোক, আমরা পাটের কথা বলছি, চায়ের কথা বলছিলাম। 1840 সালে, আমরা যদি আবার প্রথম থেকে বলি, চা হচ্ছে এমন একটি জনপ্রিয় পানীয় যা সারা পৃথিবীব্যাপী এই পানীয়টির চাহিদা রয়েছে, এবং এই পানীয়টি সারা পৃথিবীতেই একটা নির্দোষ পানীয় হিসেবে স্বীকৃত। 1840 সালে ব্রিটিশরা বাংলাদেশের প্রথম চট্টগ্রামের চা চা গাছ নিয়ে আসেন, এবং সেই চা গাছটি প্রথম রোপণ করা হয় চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গণে। তবে বাণিজ্যিক ভিত্তিতে সিলেটের মালিনীছড়ায় দেশের প্রথম চা বাগান প্রতিষ্ঠিত হয় 1857 সালে। বর্তমানে দেশে 166টি চা বাগান রয়েছে। সর্বশেষ চা বাগান প্রতিষ্ঠিত হয় পঞ্চগড়ে। চা চাষের জন্য প্রয়োজন অধিক বৃষ্টিপাত সমৃদ্ধ পাহাড়ি ঢালু অঞ্চল। আমরা যেটা বলেছি, চা চাষের জন্য যেটি দরকার, বৃষ্টিবহুল পাহাড়ি ঢালু অঞ্চল, এবং সেখানে ছায়া ঘেরা থাকতে হবে, অর্থাৎ ছায়াতে তির্যক ভাবে রোদ পড়তে হবে। সেজন্য চা বাগানে দেখবেন বড় বড় গাছ লাগানো হয়, সেই গাছগুলোকে বলা হয় ছায়া বৃক্ষ। ছায়া বৃক্ষের নিচে চা চাষ করা হয়। আচ্ছা, বাংলাদেশের সর্বশেষ চা বাগান গঠিত হয়, সর্বশেষ চা বাগান পঞ্চগড়। তবে পঞ্চগড়ের চা বাগানটি একটু সমতল ভূমির চা চাষ হয়। পঞ্চগড়ে কিন্তু পাহাড়ি ভূমিতে চা চাষ হয় না, এটি আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, চা চাষের জন্য প্রয়োজন অধিক বৃষ্টিপাত সমৃদ্ধ ঢালু অঞ্চল। বাংলাদেশ চা বোর্ড গঠিত হয় 1977 সালে চট্টগ্রামে। বিশ্ববাজারে উৎপাদিত চায়ের মাত্র 2% বাংলাদেশ উৎপাদিত হয়।
অর্থাৎ 98% চাই বিশ্বের অন্যান্য দেশে উৎপাদন হয়। পৃথিবীর সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় ভারতে, আর পৃথিবীর সবচেয়ে বেশি চা রপ্তানি করে শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশের আর চা নিয়ে তেমন কোনো কথা নেই। বাংলাদেশের মোট চা বাগান হচ্ছে 166টি। সিলেট জেলায় হচ্ছে 20টি চা বাগান রয়েছে, হবিগঞ্জ জেলায় 23টি, রাঙ্গামাটি জেলায় 1টি, পঞ্চগড়ে 9টি, এবং যদি সর্বশেষ হিসেব করি আমাদের মৌলভীবাজার জেলায় কিন্তু 90টি চা বাগান রয়েছে। তাহলে বলতে পারি যে বাংলাদেশে একক জেলা হিসাবে মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। চট্টগ্রাম জেলায় রয়েছে 22টি চা বাগান এবং ব্রাহ্মণবাড়িয়ায় 1টি চা বাগান রয়েছে। 2 এপ্রিল 2000 সালে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড় জেলায় চা চাষের ভিত প্রতিষ্ঠা করা হয়। তেতুলিয়া থানার বুড়াবুড়ি ইউনিয়নের মাদুলপাড়া এলাকায় চা গাছ রোপণের মধ্যে দিয়ে পঞ্চগড় জেলায় চা চাষ শুরু হয়। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের এই জিনিসটা একটু বলেছি যে বাংলাদেশে পঞ্চগড়ে চা উৎপাদন একটি বৈপ্লবিক পরিবর্তন, চা চাষে একটি বৈপ্লবিক পরিবর্তন। কারণ এই পঞ্চগড়ে যে চা চাষ শুরু হয়েছে সেটি আসলে এক ধরনের ক্লোন টি, এবং সেই ক্লোন চাটি আসলে সমতল ভূমিতে চাষ করা হচ্ছে। আমরা একটু আগে বলেছি যে চা চাষের জন্য যেমন দরকার কি উঁচু ঢালু ভূমি, বৃষ্টিবহুল, সবই ঠিক আছে, কিন্তু এখানে ঢালু ভূমিটির অনুপস্থিত রয়েছে। তাহলে সমতল ভূমিতেও যে চা চাষ সম্ভব সেটা কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পঞ্চগড়ে চা চাষ করে। আচ্ছা, আমরা এখন কিছু চা সম্পর্কিত কিছু তথ্য কণিকা জানবো। বাংলাদেশে প্রথম চা জাদুঘর যাত্রা শুরু করে 16 সেপ্টেম্বর 2009 সালে আমাদের বাংলাদেশে একটি চা জাদুঘর সৃষ্টি করা হয়। বাংলাদেশ চা বোর্ড প্রতিষ্ঠিত হয় 1977 সালে চট্টগ্রাম। চা বোর্ডের কাজ হচ্ছে চা নিলাম করা। আপনারা জানেন যে দেশে উৎপাদিত চা গুলো চট্টগ্রামে নিয়ে আসা হয় এবং এখান থেকে নিলাম হয়। নিলাম হওয়ার পরেই দেশের বিভিন্ন প্রান্তে চা ছড়িয়ে পড়ে। চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান 10ম। বিশ্বের চা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 15তম। বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় পাকিস্তানে। বাংলাদেশে সর্বপ্রথম চা বাগান প্রতিষ্ঠা করা হয় 1840 সালে। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা প্রতিষ্ঠা করা হয় সিলেটের মালিনীছড়ায়। বাংলাদেশের মোট চা বাগানের সংখ্যা 166টি। দেশে উৎপাদিত চায়ের মোট 65% রপ্তানি করা হয় এবং 35% চা বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রয় করা হয়। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট স্থাপিত হয় 1957 সালের 28 ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলায়। চা উৎপাদনে বাংলাদেশের দ্বিতীয় স্থান অধিকারী জেলা হচ্ছে হবিগঞ্জ। দেশের প্রথম অর্গানিক চা বাগান স্থাপিত হয় 2000 সালে। দেশে চা বাজারজাতকরণের একমাত্র নিলাম বাজার চট্টগ্রামে, যেটা আমি একটু আগে বলেছি, আমরা যেটাকে বলছি যে চা বোর্ড। আচ্ছা, বাংলাদেশের বছরে চা উৎপাদনের পরিমাণ 9,550,00,000 পাউন্ড। দেশে বর্তমানে চা উৎপাদনে সরাসরি নিযুক্ত শ্রমিকের সংখ্যা 1,25,000। 1,25,000 শ্রমিক সরাসরি চা উৎপাদনে সম্পৃক্ত। বাংলাদেশ বছরে চা রপ্তানি করে 5 কোটি পাউন্ড। বাংলাদেশি চা কোম্পানিদের মধ্যে বৃহত্তম হচ্ছে ন্যাশনাল টি কোম্পানি। যতগুলো কোম্পানি চা উৎপাদন করে সবচেয়ে বেশি বড় কোম্পানি হচ্ছে ন্যাশনাল টি কোম্পানি, হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি। বাংলাদেশে উৎপাদিত চা 2 প্রকার। আচ্ছা, যা হোক, আমরা চা নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এখন এইখান থেকে আপনাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসতে পারে। এরপর যে অর্থকরী ফসলটা নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে তামাক। আচ্ছা, বাংলাদেশে তামাক উৎপন্ন হয় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া ও বরিশাল জেলায়। সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় রংপুর জেলায়। বাংলাদেশের যে উন্নত জাতের তামাকগুলোর নাম হচ্ছে সুমাত্রা, ম্যানিলা, এগুলো হচ্ছে উন্নত জাতের তামাকের নাম। এরপর হচ্ছে রেশম। আমরা একটু আগে বলেছি যে রেশম মানে হচ্ছে সেরিকালচার। সেরিকালচার বলতে আমরা বুঝি রেশম পোকার চাষ এবং রেশম পোকার গুটি থেকে এক ধরনের সুতা উৎপন্ন হয়, সেই সুতা দিয়ে সিল্কের কাপড় উৎপাদন করা হয়। তো বাংলাদেশে রেশম গুটির চাষ শুরু হয় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, রংপুর, চট্টগ্রাম এবং কুমিল্লা জেলায়। সবচেয়ে বেশি রেশম গুটির চাষ হয় চাঁপাইনবাবগঞ্জে। রেশম চাষকে ইংরেজিতে বলা হয় সেরিকালচার। দেশে রেশম বোর্ড প্রতিষ্ঠিত হয় রাজশাহীতে 1977 সালে। এরপর হচ্ছে রাবার নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব তুলা। বাংলাদেশের যশোর জেলা তুলা চাষের জন্য বিশেষ উপযোগী। এছাড়া বগুড়া, রংপুর, পাবনা, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, কুষ্টিয়া, ময়মনসিংহ জেলায় তুলা উৎপন্ন হয়।
প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু আগেই বলেছি তুলা বলতে আমরা আসলে কার্পাস তুলাকেই বুঝবো, যে তুলা দিয়ে আসলে সুতা উৎপন্ন করা হয়। বাংলাদেশে দুই ধরনের তুলা উৎপন্ন হয়, আরেকটি তুলা হচ্ছে আমরা শিমুল তুলা বলি, যে বড় বড় গাছ বহু বর্ষজীবী উদ্ভিদে যে তুলা উৎপন্ন হয় সেগুলোকে আমরা বলবো যে শিমুল তুলা। এবং সেই তুলাকে, শিমুল তুলা গাছের একটা নাম আছে নিশ্চয়ই আপনারা জানেন, শিমুল তুলা গাছকে বলা হয় সূর্যকন্যা। শিমুল তুলা গাছকে বলা হয় সূর্যকন্যা। যা হোক, বাংলাদেশে বাংলাদেশের শস্যের, তুলা শস্যের দুটি উন্নত জাতের তুলা নাম হচ্ছে রূপালী ও ডেলফোজ। তুলা উন্নয়ন বোর্ড 14 ডিসেম্বর 1972 সালে ফার্মগেট ঢাকায় গঠিত হয়। তুলা নিয়ে আমাদের কিছু সংক্ষিপ্ত তথ্য কণিকা রয়েছে। তুলা চাষের জন্য বেশি উপযোগী হচ্ছে যশোর জেলা। রূপালী ও ডেলফোস এটি দুটি উন্নত জাতের তুলার নাম। রেশম চাষকে বলা হয় সেরিকালচার। রেশম চাষকে সেরিকালচার। বাংলাদেশে দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে আলু। সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় মুন্সিগঞ্জ জেলায়। আপনারা জানেন যে আলুটি আমরা খাই, সবজির আলু, সেটি আসলে এসেছে নেদারল্যান্ড থেকে। আলু, পৃথিবীর সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় নেদারল্যান্ডে, এবং নেদারল্যান্ড থেকেই কিন্তু বাংলাদেশে আলুর উৎপাদন হয়। বাংলাদেশের যে ব্রিটিশ গভর্নর উদ্যোগে বাংলায় আলু চাষের বিস্তার লাভ করে, যে ব্রিটিশদের আমলে বাংলাদেশে আলু চাষের বিস্তার লাভ করে, তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং এর সময় বাংলাদেশে আলু চাষের বিস্তৃতি লাভ করে। বাংলাদেশ বন গবেষণা উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন রাবার বাগান রয়েছে 16টি। দেশে প্রথম রাবার বাগান করা হয় কক্সবাজারের রামুতে। বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র স্থাপন করা 1958 সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি আম উৎপন্ন হয় সেটি হচ্ছে নওগাঁ জেলা। আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে নবম। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, কিন্তু জাতীয় গাছ কিন্তু আম গাছ। তাহলে মনে রাখতে হবে জাতীয় গাছে জাতীয় ফল ধরে না। এটা আপনাদের এমনি বোঝার জন্য বললাম, মনে রাখবেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এবং জাতীয় গাছ কিন্তু আম গাছ। এরপর আমরা ধান নিয়ে, আমাদের যে অর্থকরী ফসল ধান নিয়ে আমাদের একটু আলোচনা আছে। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। বাংলাদেশে আবাদি জমির পরিমাণ, বাংলাদেশে আবাদি জমির 80% হচ্ছে ধান চাষ করা হয়। একটু এই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলা প্রয়োজন। আচ্ছা, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে ধান কেন, মানে বাংলাদেশের মানুষ কেন ভাত খায়, ভাত কেন বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, মনে রাখবেন খাদ্য বিষয়টা নির্ধারিত হয় ভূপ্রকৃতির উপর। ভূমির প্রকৃতির উপরেই জনগণের খাদ্য নির্ধারিত হয়। যেমন আমি প্রথমে বলেছি বাংলাদেশ একটি ভাটির দেশ। এই ভাটির দেশ হওয়ার কারণে উজান থেকে নদীগুলো, ভারত থেকে যে নদীগুলো আসে হিমালয় থেকে, সে নদীগুলো বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে সেই নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয়। এখন এই নদীর পানি পতিত হওয়ার সময়, ভারত থেকে আসার সময়, হিমালয় থেকে আসার প্রচুর পরিমাণে পলি বহন করে নিয়ে আসে এবং বাংলাদেশের নদী অববাহিকাগুলোকে উর্বর করে তোলে। এছাড়া বাংলাদেশে প্রায় 230টি নদী জালের মতো ছড়িয়ে আছে। সুতরাং বাংলাদেশকে বলতে হবে যে নদীমাতৃক বাংলাদেশ। এখন এই নদীমাতৃক বাংলাদেশের ধান উৎপাদনের জন্য, আপনারা জানেন কিনা জানি না, ধান উৎপাদনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। এক সমীক্ষায় দেখা গেছে 1 কেজি চাল উৎপাদন করার জন্য আপনার প্রায় 700 লিটার পানির প্রয়োজন হয়। 1 কেজি চাল উৎপাদনের জন্য যে ধান উৎপাদন করবেন, সে চারা বীজ থেকে বপন করে, বীজ বপন থেকে ধান কাটা পর্যন্ত প্রায় 700 লিটার পানি ব্যবহৃত হয়। তার মানে হচ্ছে ধান চাষ যদি আমরা ক্রমাগত করতে থাকি তাহলে কিন্তু পৃথিবীতে জলের সংকট দেখা দিবে। তাহলে এই কারণে আরো কিছু কথা আছে। ধান চাষ, যেহেতু আমরা ধান চাষ করি, সারা বাংলাদেশের জালের মতো নদী ছড়িয়ে আছে, ধান গাছে যেহেতু পানি থাকে, সুতরাং ধানের সাথে বাংলাদেশে প্রচুর পরিমাণে মৎস্য উৎপাদিত হয়। সুতরাং ধান এবং মাছের প্রাচুর্যতার কারণেই বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য মাছে ভাতে বাঙালি বলা হয়। যাই হোক, এই বিষয়টা একটু আলোচনা করি আপনাদের সাথে। বাংলাদেশের আবাদি জমির 80% ধান চাষ করা হয়। বর্তমানে ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে চতুর্থ। সমগ্র দেশে কম বেশি ধান উৎপন্ন হয়, তবে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় ময়মনসিংহ জেলায়। বাংলাদেশে ধানের শ্রেণীভেদ হলো 4টি: আউশ, আমন, বোরো এবং ইরি। ধান উৎপাদনে চীন বিশ্বে প্রথম এবং রপ্তানিতে বিশ্বে প্রথম হচ্ছে থাইল্যান্ড।
ধান চাষ পদ্ধতি এবং উন্নত জাতের ধান উৎপাদনের জন্য নিয়মিত কাজ করতে বাংলাদেশের যে ইনস্টিটিউটটি কাজ করে সেটাকে বলা হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, সংক্ষেপে আমরা বলি বিরি। এটি গাজীপুর জেলায়। বিরি উদ্ভাবিত জাতের ধানের নাম হচ্ছে, উচ্চ ফলনশীল যে ধানগুলো বিরি উদ্ভাবন করেছে সেটা হচ্ছে চান্দিনা, মালা, বিপ্লব, ব্রিসাইল, দুলাভোগ, বিব্রালাম, আশা, প্রগতি, মুক্ত প্রভৃতি জাতের ধান আবিষ্কার করেছে বিরি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এরপর আমরা জানি যে উচ্চ ফলনশীল ধান বা হাইব্রিড ধান উদ্ভিদ প্রজননের মাধ্যমে ফসল বৃদ্ধিতে একটি সফল ও যুগান্তকারী উদ্ভিদের প্রজনন প্রক্রিয়াকে অর্থাৎ যে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং কে কাজে লাগিয়ে হাইব্রিড ধান উৎপাদন করা হয় এবং এটির মাধ্যমে যে উৎপাদিত ধান হয় সেটি আমাদের উৎপাদন বৃদ্ধিতে প্রচুর সহযোগিতা করে এবং বাংলাদেশে যে হাইব্রিড ধানের উৎপাদনের কারণেই কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি। কারণ আমাদের জমির পরিমাণ কমে যাচ্ছে জনসংখ্যার বৃদ্ধির কারণে। কৃষি জমিগুলো বাসস্থান, শিল্পায়ন, বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে, কিন্তু জমির পরিমাণ কমে যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই কম জমিতে অধিক ফসল উৎপাদনের জন্য হাইব্রিড ধানের বিকল্প নেই, তাই বাংলাদেশে হাইব্রিড ধানের চাষ হচ্ছে। নতুন জাতের কিছু ধান আছে বাংলাদেশে, এটির নাম হচ্ছে ইরাটম 24। বাংলাদেশ পারমাণবিক কৃষি ইনস্টিটিউট বিনা নতুন জাতের ধান ইরাটম 24 আবিষ্কার করেছে। বিনার বিজ্ঞানীরা ইরি 8 ধানের উপর গামা রশ্মি প্রয়োগ করে স্থানীয়ভাবে এর বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে নতুন জাতের ধান উদ্ভাবন করেছে। যাই হোক, আমরা এখন ধান সম্পর্কিত কিছু তথ্যকণিকা পড়বো, অর্থাৎ কিছু তথ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিরি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রথম উন্নত জাতের ধান হচ্ছে বিরি 8, বিরি 34, বিরি 37 বিরি কর্তৃক উদ্ভাবিত দুটি উন্নত জাতের ধান। বাংলাদেশে হাইব্রিড ধানের চাষ শুরু হয় 1998 সালের ডিসেম্বরে। প্রথম বাংলাদেশে যে হাইব্রিড ধানের জাত আনা হয় সেটির নাম হচ্ছে আলোক 6210 জাতের ধান। আলোক 6210 জাতের ধান প্রথম বাংলাদেশে উচ্চ ফলনশীল ধান, হাইব্রিড ধান হিসেবে চাষ করা হয়। নতুন জাতের উচ্চ ফলনশীল বা উফশি বলতে উচ্চ ফলনশীল ধান হয়েছে ইরাটম 24, উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট। ইরি 8 ধানের উপর গামা রশ্মি প্রয়োগের মাধ্যমে এই ধান উৎপাদন করা হয়। মঙ্গা এলাকায় উপযোগী ধান হলো বিআর 33। মঙ্গা নিশ্চয়ই আপনারা বোঝেন, অর্থাৎ মঙ্গা বলতে কিন্তু কোনো দুর্ভিক্ষ বা অনুৎপাদন নয়। মঙ্গা বলতে বোঝায় যে বাংলাদেশের কিছু কৃষি অঞ্চল আছে যেখানে যে জনগণের প্রধান জীবিকার মাধ্যম হচ্ছে কৃষি। সেখানকার মানুষের শিল্পায়ন না থাকার কারণে সেখানকার মানুষগণ কৃষি শ্রমিক হিসেবে সবচেয়ে বেশি কৃষি কাজ করে থাকেন। তো তখন আমাদের আমরা বলেছি যে প্রথমে এই যে কৃষি শুমারি কেন প্রয়োজন, এখন একটু যদি মঙ্গার কথা আপনাদেরকে বলি তাহলে জিনিসটা বুঝতে পারবেন। যে বাংলাদেশের যে আমাদের যে ধান উৎপাদন হয়, ধানের যে 3টা ঋতু আছে, আমরা বলেছি ফসলি ঋতু, যেটা বলেছি ফসলি ঋতুর অগ্রহায়ণ মাসে যে আমাদের যে খরিফ ঋতু এবং আমাদের যে রবি শস্য, দুটো ঋতুর মাঝখানে প্রায় 1 থেকে 1.5 মাস আমাদের মানে কৃষি শ্রমিকদের কোনো কাজ থাকে না। প্রায় 3 মাসের মতো, 2 মাসের মতো কৃষি শ্রমিকদের কোনো কাজ থাকে না। অর্থাৎ সেই সময়ে চাষাবাদ যোগ্য কোনো জমি থাকে না, ফলে যারা কৃষি শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে সেই সময় তারা বেকার হয়ে যায়। ফলে সেই অঞ্চলে জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। তো এটি সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীরা নতুন জাতের ধান আবিষ্কার করেছেন, অর্থাৎ ধানের যে লাইফ সাইকেল সেটাকে ছোট করে ফেলেছেন। অর্থাৎ সেই সময়কালে একটা নতুন জাতের ধান চাষ করা যায় এবং সেই চাষ করার কারণে উৎপাদন বহুগুণে হয়। ফলে যাদের জমি আছে তারা কি করেন, সেই সময় আবার চাষাবাদ শুরু করেন, এবং যেহেতু জমি আর চাষাবাদ শুরু করলেন, চাষাবাদ করতে গেলে শ্রমিকের চাহিদা তৈরি হয়, এবং শ্রমিকের যখন চাহিদা তৈরি হয় শ্রমিক তখন কর্মে নিযুক্ত হয়, এবং তারা যেহেতু শ্রমিকের কাজ হয়ে যায় সুতরাং শ্রমিক আর অর্থ কষ্টে থাকে না, কর্মহীনতার মধ্যে থাকে না। ফলে কর্মহীনতা থেকে শ্রমিকরা বেরিয়ে আসে এবং এভাবে আমরা মঙ্গা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই সামগ্রিক আলোচনা থেকে আপনাদের একটি বিষয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই কৃষি বিষয়টি আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। কৃষি বিষয়টা আমাদের জন্য একই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে একটু আগে বলেছি যে মঙ্গা প্রতিরোধের জন্য কিন্তু আসলে কৃষি শুমারির বিকল্প ছিল না।
মহঙ্গা প্রতিরোধের জন্য বিজ্ঞানীদের ভূমিকার বিকল্প ছিল না। সমাজবিজ্ঞানীরা হয়তো সমস্যা চিহ্নিত করেছেন, কিন্তু কৃষি বিজ্ঞানীরা সেই সমস্যার সমাধান করেছেন, এবং সমাজবিজ্ঞানীরা কৃষি শুমারির মাধ্যমে সমস্যা চিহ্নিত করেছেন, এবং কৃষি বিজ্ঞানীরা নতুন জাতের ধান উৎপাদনের মধ্যে দিয়ে সেই সমস্যাটি সমাধান করেছেন, স্থায়ী সমস্যার সমাধান করেছেন। সেই জন্য আমরা বলেছি যে বিসিএস পরীক্ষার মতো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের বিষয়গুলো আসলেই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যখন মানে সরকারি কর্মচারী হবেন, কর্মকর্তা হবেন, তখন কিন্তু আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারকে সহায়তা করবেন। আপনাদের যদি এই তথ্যগুলো জানা থাকে, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশ উপকৃত হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। তাহলে আমরা আবার পড়ি। মহঙ্গা এলাকার জন্য উপযোগী ধান হলো BR-33। এটি খুবই ইম্পর্টেন্ট। পূর্বাচী ধান আনা হয় গণচীন থেকে। আউশ ধান রোপণ করা হয় জুলাই এবং আগস্ট মাসে। রোপা আমন কাটা হয় অগ্রহায়ণ মাসে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। সুপার রাইস হলো উচ্চ ফলনশীল ধান। আলোক 6210 ধান বাংলাদেশে বীজ বাজারজাত করে ব্রাক। ভারত থেকে এই প্রজাতিটি বাংলাদেশে আনে এবং এটি বাজারজাত করে ব্রাক। পাখি ছাড়া ময়না একটি উচ্চ ফলনশীল ধানের নাম। জলমগ্ন এলাকায় সহনশীল BR-11 এবং BR-1 হচ্ছে একটি সহনশীল, লবণাক্ততা সহনশীল ধান। বন্যা পরবর্তী এলাকার জন্য উপযুক্ত ধান হচ্ছে ব্রি ধান 46। জোয়ার ভাটা অঞ্চলের জন্য উপযুক্ত ধান হচ্ছে BR-44 এবং B-33 এবং B-11। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উৎপাদিত লবণ সহিষ্ণু ধান হচ্ছে বিনা-8 এবং বিনা-9। জাতীয় বীজ বোর্ড কর্তৃক চাষাবাদের জন্য নতুন 8টি নতুন ধানের জাত অবমুক্ত করেছে। এগুলোর নাম রয়েছে যে এগুলো হচ্ছে বিরি 59, বিরি 60, বিরি 61, বিরি 62 নামের 4টি ধান। এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উৎপাদিত ধান হচ্ছে বিনা-11, বিনা-12, বিনা-13, বিনা-14 জাতের 4টি ধান। এগুলো আসলে মূলত বীজ বোর্ড এগুলো অনুমোদন করেছে, এবং এগুলো হচ্ছে বিভিন্ন সময়ে বাংলাদেশের উৎপাদন বৃদ্ধি করার জন্য, কৃষক পর্যায়ে সহায়তা করার জন্য এই ধানগুলো আবিষ্কার করা হয়েছে। এরপর বাংলাদেশের মানুষ প্রচুর খায়, মানে এই খাদ্য শস্যটির উপর নির্ভরশীল, কিন্তু উৎপাদন কম হয়, সেটি হচ্ছে গম। আমাদের বাংলাদেশের খাদ্য তালিকায় রুটির অবস্থান নেহাত কম নয়। সুতরাং কিন্তু আমরা গম উৎপাদন করি অনেক কম, যেহেতু আমাদের গম একটি শুষ্ক ভূমিতে উৎপাদন করতে হয়। বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, শুষ্ক ভূমির অভাব রয়েছে, এবং শীতকালীন ফসল, এবং শীতকাল বাংলাদেশের স্বল্পস্থায়ী শীতকাল, সেজন্য আমাদের দেশে সীমিত পরিসরে গম উৎপাদন হয়। বাংলাদেশের সর্বাধিক গম উৎপন্ন হয় রংপুর বিভাগে, তবে গম গবেষণা ইনস্টিটিউট অবস্থিত দিনাজপুর জেলায়। দেশে উৎপন্ন উচ্চ ফলনশীল জাতের কয়েকটি গম হলো অগ্রাণী, আকবর, বরকত, ইনিয়া 66, পাভন 76, আনন্দ, কাঞ্চন, বলাকা, দোয়েল, শতাব্দী, সৌরভ প্রভৃতি। দেশে বছরে উৎপন্ন গমের পরিমাণ প্রায় 10 লাখ মেট্রিক টন। বাংলাদেশে উৎপন্ন কিছু উন্নত জাতের গম হলো অগ্রণী, আনন্দ, আকবর, কাঞ্চন, দোয়েল, বরকত ও বলাকা। দেশে বছরে গমের উৎপাদন প্রায় 10 লক্ষ টন। বাংলাদেশে সর্বাধিক গম উৎপন্ন হয় নাটোর জেলায়, এটা আমরা জানি। বাংলাদেশে গম চাষ হয় শীত মৌসুমে, এটা আমি আগেই বলেছি, এটি একটি রবি শস্য, সেই কারণে শীত মৌসুমে হয়। গম গবেষণা ইনস্টিটিউট অবস্থিত নসিপুর, দিনাজপুরে গম গবেষণা। বর্ণালী ও শুভ্র উন্নত জাতের ভুট্টার নাম। ব্রাক উৎপাদিত ভুট্টার নাম হচ্ছে উত্তরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণত 2 ধরনের প্রোটিন গ্রহণ করে থাকি। একটি হচ্ছে উদ্ভিজ প্রোটিন, একটি হচ্ছে প্রাণীজ প্রোটিন। তৈলবীজ আমাদের উদ্ভিজ প্রোটিন সরবরাহ করে থাকে, কিন্তু এটি খাদ্য চাহিদায় এটি কম গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশ বিভিন্ন ধরনের তৈলবীজ উৎপাদন করে, সে বিষয়ে আমরা একটু আলোচনা করব। বাংলাদেশে উৎপাদিত প্রধান তৈলবীজ হচ্ছে সরিষা, চীনাবাদাম, তিল, সূর্যমুখী, সয়াবিন ও তিসি। দেশে তৈলবীজের উৎপাদন একর প্রতি গড়ে 370 কেজি। আমাদের দেশে তৈলবীজের মধ্যে সরিষার চাষ সর্বাধিক। সফল ও অগ্রণী হলো উন্নত জাতের সরিষা। বাংলাদেশে 5.5 লাখ একর জমিতে সরিষা চাষ হয়। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা আমাদের ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। তো শেষের দিকে আপনাদের জন্য কিছু আলোচনার বিষয় আছে, সেটি আমরা একটু কৃষির বিষয়টা একটু কথা বলবো, তারপর আমরা বাংলাদেশে পানি সম্পদের একটু আলোচনার দিকে যাব। বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউটের ব্যাপারে আগেই আলোচনা করা হয়েছে।
এই সেই বিষয়গুলো আমরা আর নতুন করে আলোচনা করব না, যেহেতু শীটগুলো এই বিষয়গুলো আপনাদের বইতে আগেই রয়েছে। আমরা এখন বাংলাদেশের মৎস্য সম্পদ নিয়ে একটু আলোচনা করব। মৎস্য, আগেই বলেছি যে বাংলাদেশের মানুষের খাদ্য তালিকায় মাছ এবং ভাত, মাছে ভাতে বাঙালি। তো বাংলাদেশের মাছ দুভাগে ভাগ করতে পারি আমরা। প্রাকৃতিক মৎস্যের উৎস, আমাদের প্রাকৃতিক মৎস্যের উৎস আমাদের দুটি, একটা হচ্ছে সমুদ্র লোনা পানির মাছ, আর একটা হচ্ছে মিঠা পানির মাছ। আবার মিঠা পানির মাছকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মুক্ত জলাশয়, অর্থাৎ যেখানে আসলে সরকারি নদ নদী, সেখানে মাছ, অবারিত মাছ থাকে, মুক্ত জলাশয়, খাল বিল, মুক্ত জলাশয়। আরেকটি হচ্ছে আমরা পিসিকালচার, বা যেখানে আমরা আসলে পুকুর বা ব্যক্তি মালিকানায় বদ্ধ জলাশয়ে মাছের চাষ করি। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আগে মাছের শ্রেণী বিভাগ করি। মাছ আমাদের দু ধরনের, একটা হচ্ছে মুক্ত জলাশয়, একটা হচ্ছে বদ্ধ জলাশয়। মুক্ত জলাশয়ের মাছকে আমরা দুভাগে ভাগ করব। একটি হচ্ছে সমুদ্রের মাছ বা লবণাক্ত পানির মাছ, আরেকটি মাছ হচ্ছে আমাদের মিঠা পানির মাছ। আবার মিঠা পানির মাছকে আমরা, বা বদ্ধ জলাশয়ের মাছকে আমরা দুভাগে ভাগ করব। মিঠা পানির মাছকে একটা উন্মুক্ত জলাশয় এবং বদ্ধ জলাশয়। বদ্ধ জলাশয় বলতে আমরা বুঝি পুকুর, দিঘি, যেখানে আসলে নদীর সাথে সংযোগবিহীন ব্যক্তি মালিকানায় চাষাবাদযোগ্য মাছগুলোকে আমরা বলবো বদ্ধ জলাশয়ের মাছ। মাছ চাষকে বৈজ্ঞানিকভাবে বা ইংরেজিতে বলা হয় পিসিকালচার। এবং চলেন আমরা এই পিসিকালচার নিয়ে একটু কথা বলি। মৎস্য বাঙালি ঐতিহ্যের অংশ। বাংলাদেশের জলাভূমির আধিক্য, আমি বলেছি 230টি নদী জালের মতো ছড়িয়ে আছে, এবং এই জলাভূমিগুলোতে কিন্তু মাছের আধিক্য সবচেয়ে বেশি। বাংলাদেশের মাছ চাষ বাংলাদেশের আসলে এই বাংলাদেশের যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের যে বৈদেশিক মুদ্রা যেটা অর্জন করি, সেই জিনিসটা একটু আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আমরা আলোচনা করতে সুবিধা হবে। মাছে ভাতে বাঙালি, এই উক্তিটির মাধ্যমে মৎস্য সম্পদের সাথে বাঙালির সম্পর্কের দিকটি পরিষ্কার হয়ে ওঠে। মৎস্য সম্পদ বাঙালিদের ঐতিহ্যের অংশ। বাংলার জলাভূমির আধিক্য, ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়, ব্যক্তি উদ্যোগে মাছের উৎপাদন, খাদ্য হিসেবে মাছের প্রতি সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ এ দেশবাসীকে মৎস্য সম্পদের কাছাকাছি নিয়ে এসেছে। মৎস্য স্থান করে নিয়েছে জনগণের জীবনযাত্রার অংশ হিসেবে। একসময় শৌখিন ও বিচ্ছিন্ন মৎস্য চাষ বর্তমান পরিক্রমে বাণিজ্যিক ও সমন্বিত মৎস্য চাষ হিসেবে আবির্ভূত হয়েছে। মূল্য বৃদ্ধি এবং লাভজনক সেক্টর হওয়ায় মৎস্য আহরণ এবং মৎস্য চাষে জেলেদের পাশাপাশি অনেক বেকার যুবক এ বিষয়ে এগিয়ে এসেছে। যৌথ প্রচেষ্টা আন্তর্জাতিক বাণিজ্যের সাফল্য খুলে দিয়েছে বাংলাদেশের মৎস্য বাণিজ্যের অপার সম্ভাবনার দ্বার। চিংড়ি রপ্তানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হওয়ায় ইতোমধ্যে চিংড়ি সম্পদ বাংলাদেশে হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত হয়েছে। পাশাপাশি দেশীয় বাজারে মাছের বর্ধিত চাহিদা, মূল্য ও সম্পদের বাণিজ্যিক দিকের বাংলাদেশের মানুষের কাছে সম্ভাবনার এক নবদিগন্ত উন্মোচিত করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু আগে বলেছি চিংড়ি বাংলাদেশে হোয়াইট গোল্ড নামে পরিচিত। আমি যদি বলি এটির আরেকটি নাম আছে, উৎপাদন প্রক্রিয়া এটিকে আরেকটি নাম বলা হয়, সেটাকে বলে থ্রাস্ট সেক্টর। হিমায়িত মৎস্য বাংলাদেশের থ্রাস্ট সেক্টর। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা পড়বেন, আপনাদের অন্যান্য চ্যাপ্টারও বলা হয়েছে থ্রাস্ট সেক্টর হচ্ছে আসলে, আমি যদি একটু সংজ্ঞাটা বলি আপনাদের থ্রাস্ট সেক্টরকে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। থ্রাস্ট সেক্টর বলতে আসলে আমরা বুঝি কাঁচামাল থেকে চূড়ান্ত দ্রব্য উৎপাদনে, কোন একটি রপ্তানি পণ্যের কাঁচামাল থেকে চূড়ান্ত দ্রব্য যদি নিজ দেশে উৎপন্ন হয়, অর্থাৎ বাংলাদেশেই উৎপন্ন হয়, এবং এটি রপ্তানি করার পর পরিপূর্ণভাবে রপ্তানি আয়ের সবগুলো টাকাই যদি বাংলাদেশে চলে আসে, তখন সেটাকে বলা হবে থ্রাস্ট সেক্টর। যেমন চিংড়ি আমরা রপ্তানি করি, সুতরাং চিংড়ির পোনা থেকে চিংড়ির খাদ্য, চিংড়ির পোনা, চিংড়ি যে প্যাকেট যা কিছুই চিংড়ি রপ্তানির জন্য প্রয়োজন হয়, সবকিছুই আমাদের বাংলাদেশে উৎপাদিত হয়। সুতরাং আমরা যদি 1 কেজি চিংড়ি রপ্তানি করি, তাহলে 1 কেজি চিংড়ির রপ্তানি মূল্য যদি $2 হয়, তাহলে $2 কিন্তু বাংলাদেশে চলে আসবে। কিন্তু আমরা গার্মেন্টস কোনো পণ্য যদি আমরা রপ্তানি করি, সেটা কিন্তু সেভাবে আসবে না। কারণ গার্মেন্টস কোনো পণ্য রপ্তানির জন্য আমাদেরকে যেটা করতে হবে, কাপড় আমদানি করতে হবে, সুতা আমদানি করতে হবে, তারপরে বিভিন্ন ধরনের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ আমদানি করতে হবে, এবং সেগুলো আমদানি করার পর একটি শার্ট রপ্তানি করে যদি আমরা কাপড় রপ্তানি $10 পাই, দেখা যাবে যে তার বিভিন্ন কাঁচামাল আমদানির জন্য
$4 বা $5 বিদেশে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা সর্বসাকুল্যে $10 রপ্তানি করলে আমরা $3 বা $4 মালিকানা পাই, বাকি মূল্যগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমদানি পণ্যের উপর দিয়ে দিতে হয়। ঠিক তেমনি হয়, কিন্তু চিংড়ি রপ্তানির ক্ষেত্রে সেটি হয় না, বা অন্যান্য হিমায়িত যে মৎস্য রপ্তানি করি আমরা সেটা হয় না। যা রপ্তানি করি পুরো টাকাটাই বাংলাদেশে চলে আসে। এই কারণে চিংড়িকে বলা হয়, বা হিমায়িত মৎস্যকে বলা হয় থ্রাস্ট সেক্টর। বাংলাদেশে থ্রাস্ট সেক্টর নামে আরো কিছু সেক্টর আছে, যেমন আইটি। আমি যদি একটা সফটওয়্যার রপ্তানি করি, সফটওয়্যার রপ্তানির পুরো টাকাটাই কিন্তু বাংলাদেশে চলে আসবে। সুতরাং মানে আইটি সেক্টরটিকেও বাংলাদেশে বলা হয় থ্রাস্ট সেক্টর। চিংড়ি অর্থাৎ হিমায়িত মৎস্য এবং আইটি হচ্ছে বাংলাদেশের থ্রাস্ট সেক্টর। আমরা আমাদের বাংলাদেশকে উন্নত করতে পারবো আমাদের থ্রাস্ট সেক্টরের পরিমাণ যত বেশি আমরা বৃদ্ধি করতে পারবো। আমাদের থ্রাস্ট সেক্টরের পরিমাণ যত বেশি বৃদ্ধি হবে তত বেশি বাংলাদেশ তত উন্নত হবে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের এই মৎস্য উন্নয়নের জন্য বাংলাদেশের যে ইনস্টিটিউট রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, যাকে আমরা বলি বাংলাদেশ ফিশারি রিসার্চ ইনস্টিটিউট। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালে। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, একে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নামে অভিহিত করা হয়, এবং এটি পরবর্তীতে যখন এর বাংলা নামকরণ করা হয়, এই নামকরণটি করা হয় 1996 সালে। প্রতিষ্ঠাকালে সদর দপ্তর করা হয় চাঁদপুর নদী কেন্দ্রে। এর সদর দপ্তর ময়মনসিংহের সাধুপানি কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে 1986 সালে এই সদর দপ্তর স্থানান্তর করা হয়েছে। কিন্তু আমাদের চিংড়ি গবেষণা ইনস্টিটিউট কিন্তু আমাদের পাইকগাছায়, খুলনার পাইকগাছায়, এবং আমাদের লোনাপানির মৎস্য গবেষণা ইনস্টিটিউটটি কিন্তু আমাদের কক্সবাজারে। আমরা যদি এই বিষয়টি নিয়ে একটু কথা বলি তাহলে এভাবে বলি, স্বাদুপানি কেন্দ্র, আচ্ছা যদি বলি স্বাদুপানির মাছের চাষ গবেষণা কেন্দ্র, সেটি হচ্ছে ময়মনসিংহে। এই প্রশ্নটি বহুবার এসেছে। নদী কেন্দ্র, সেটি হচ্ছে নদীর মৎস্য সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের গবেষণা কেন্দ্র হচ্ছে চাঁদপুরে। আর নদীর মৎস্য কিন্তু নদী গবেষণা ইনস্টিটিউট কিন্তু ফরিদপুরে। অর্থাৎ নদীর মৎস্য, আমরা যদি বলি মুক্ত জলাশয়ের মৎস্য গবেষণা ও ব্যবস্থাপনা কেন্দ্র হচ্ছে চাঁদপুরে। লোনাপানির মাছ গবেষণা কেন্দ্র পাইকগাছা, খুলনা, এটিকে চিংড়ি। সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, সমুদ্রের মাছ চাষ ও সংগ্রহ, উৎপন্ন, উন্নয়ন, গুণগত মান নিয়ন্ত্রণ, সেটির গবেষণা কেন্দ্রটি হচ্ছে কক্সবাজারে। চিংড়ি গবেষণা কেন্দ্র, সেটি হচ্ছে বাগেরহাটে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি এই জায়গাতে চলে এসেছি। বাংলাদেশের কিছু উপকেন্দ্র আছে, যেমন রাঙামাটি কাপ্তাই লেক হচ্ছে উপকেন্দ্র, সান্তাহার প্লাবন ভূমি হচ্ছে উপকেন্দ্র, খেপুপাড়া নদী উপকেন্দ্র হচ্ছে পটুয়াখালী, যশোর স্বাদুপানি উপকেন্দ্র সেটি হচ্ছে যশোরে, সৈয়দপুর স্বাদুপানি উপকেন্দ্র সেটি হচ্ছে নীলফামারীতে। আমরা যদি মৎস্য সম্পদ নিয়ে আরেকটু আলোচনা করি তাহলে আমরা বলবো সেটার সাথে রিলেটেড হচ্ছে আমাদের পানি সম্পদ। আমরা বিশ্ব ঐতিহ্যের বিষয়টি এখানে দরকার নেই, আমরা যেটা পড়বো হচ্ছে বাংলাদেশের পানি সম্পদ। দেখুন, পানির অপর নাম জীবন। আমি একটু আগে ধান চাষ করার ক্ষেত্রে বলেছি যে 1 কেজি চাল উৎপাদন করতে যদি 700 লিটার পানির প্রয়োজন হয়, তাহলে কি পরিমাণ পানির আসলে ব্যবহার করা হয় ধান চাষে। তো একসময় দেখা যাবে যে পানির সংকট দেখা দিয়েছে। তাহলে বোঝাই গেল, আমার কথা থেকে আপনারা প্রথমে বুঝতে পেরেছে পানি আসলে কত গুরুত্বপূর্ণ বহন করে। আমাদের শরীরে শতকরা 95% হচ্ছে পানি। তো সুতরাং মানব জীবন মানে হচ্ছে পানি। মঙ্গলে পানি নেই তো প্রাণের অস্তিত্ব নেই, চাঁদে পানি নেই পানি মানে হচ্ছে প্রাণ। তাহলে চলেন আমরা পানি সম্পর্কে একটু কথা বলি। সকল জীবের অস্তিত্বের জন্য পানি অপরিহার্য, এবং পানি একটি প্রাকৃতিক উপাদান। আমাদের ভূমণ্ডল তথা প্রাকৃতিক পরিবেশের পারিপার্শ্বিক তার অন্তর্গত যতগুলো উপাদান রয়েছে তার মধ্যে পানি হলো এক অপরিহার্য একটি উপাদান। এর উপর টিকে আছে জাগতিক সকল জীবন, বলা হয় বস্তু এবং জীব। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। সুপ্রাচীন কাল থেকে দেশের শিল্প, কৃষি, অর্থনীতি পানির উপর নির্ভরশীল। বাংলাদেশ আর ভৌগোলিক বা ভূপ্রাকৃতিক কারণে ভাটির দেশ নামে পরিচিত, যেটি আমরা আগেই বলেছি। বাংলাদেশে ভূপ্রাকৃতিক নিম্নাঞ্চল বটে। বাংলাদেশের মোট 57টি যৌথ নদী, এবং নদী কমিশনের মতে হচ্ছে 58টি নদী রয়েছে বাংলাদেশে। নদীর আন্তঃবর্ডার সংযোগ রয়েছে, যার মাধ্যমে আমরা বলি যে বাংলাদেশে 54টি নদী, এবং যৌথ নদী কমিশনের মতে 55টি নদী রয়েছে। আমরা যদি একটু বলি, বাংলাদেশের কিছু সেচ প্রকল্প আছে। বর্ষাকালের এই মূল্যবান পানিগুলোকে আটকে রেখে
রবি শস্য উৎপাদনের জন্য আমরা যে বাঁধ নিয়েছি বা বন্যা প্রতিরোধ করেছি, সেগুলো আমাদের কিছু বৃহৎ প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো নিয়ে একটু কথা বলি। সেচ প্রকল্প আমাদের যে এখনকার যে আলোচ্য বিষয়, সেটি হচ্ছে সেচ প্রকল্প, বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ। বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন গঠিত হয় 1972 সালে। বাংলাদেশে প্রবাহিত 58টি নদীর 55টি নদী ভারত থেকে এসেছে। এ পর্যন্ত যৌথ নদী কমিশনের যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেগুলো হচ্ছে গঙ্গা ও তিস্তার যৌথ জরিপ, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ উন্নয়নের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, শুষ্ক মৌসুমে পানি প্রবাহ বৃদ্ধির সমীক্ষা, নদীর ধারাপথের উন্নত, অর্থাৎ নদীর যে পথে প্রবাহিত হচ্ছে সেটাতে উন্নত হয়, সীমান্ত নদী সম্পর্কে আলোচনা এবং সমাধানের উপায়। এগুলো হচ্ছে আসলে যৌথ নদী কমিশনের কাজ। বাংলাদেশ এর নদী গঙ্গা এবং কপোতাক্ষ নদীর কিছুটা পানি আমরা ধরে রাখার জন্য আমরা গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের কাজ শুরু করি 1954 সালে। প্রকল্পের আওতায় কুষ্টিয়া জেলার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের সেতুর কাছে পদ্মা নদীতে পাম্পের সাহায্যে পানি তুলে খালে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়। মজে যাওয়া কপোতাক্ষ নদকে প্রধান খাল হিসেবে ব্যবহার করে কয়েকটি উপখালের খনন কার্য পরিচালনা করা হয়। বর্তমানে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প। তিস্তা বাঁধ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। এই প্রকল্পের মূল পরিকল্পনা করা হয় 1935 সালে। 1980 সালে এই প্রকল্প অর্থায়নের ব্যবস্থা করা হলে এটি ভৌত কাজ শুরু হয়। 1996 সালের জুনে প্রথম পর্যায়ের কাজ শুরু হয়। এটি দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বৃহত্তর রংপুর, দিনাজপুর এবং 35টি থানার 5405 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গঠিত। যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, সুতরাং বাংলাদেশে বন্যা হবেই। সুতরাং বন্যাকে নিয়ন্ত্রণ করে বন্যাকে আমাদের সম্পদে পরিণত করতে হবে। তাই এজন্য আমাদের গঠন করা হয়েছে ফ্লাড অ্যাকশন প্ল্যান বা ফ্যাপ, নদী শাসন কার্যক্রম এর প্রকল্প। নদী শাসন বলতে হচ্ছে নদীর গতিপথ বন্ধ না করে নদীর গতিপথ পরিবর্তন করে দেওয়ার জন্য যে প্রকল্প, সেটিকে বলা হয় নদী শাসন প্রকল্প। প্রকল্পের আওতায় বগুড়া জেলার সরিয়াকান্দি থানার কালীতলা নামক স্থানে উন্নয়ন, ব্রহ্মপুত্র বাঙালি নদীর একত্রীকরণ রোধ, বগুড়া ও মাথুরায় সিরাজগঞ্জের নদী তীর সংরক্ষণের কাজ পরিকল্পনা গ্রহণ করা হয়। 1995 সালের বন্যায় ফ্লাড অ্যাকশন প্ল্যান এর নদী শাসন প্রকল্প তৈরি হয় এবং পরবর্তীতে নদী শাসন প্রকল্পটি এখনো বাস্তবায়নাধীন রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কিছু তথ্য কণিকা আছে আমাদের, সেই তথ্য কণিকাগুলো আমরা একটু দেখে নিব। এরপর হচ্ছে বাংলাদেশের শক্তি সম্পদ, অর্থাৎ বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে আমরা যে বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, বিদ্যুৎ আমদানি করি আমরা 3.4% বিদ্যুৎ আমদানি করি। বাংলাদেশে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে মোট জনসংখ্যার এখন আপনাদের বইতে আছে 62, এটি আসলে এখন 70%। বাংলাদেশে মাথা পিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ 321 কিলোওয়াট পার ঘন্টা। সরকার দেশের সকল জনসাধারণকে 2021 সালের মধ্যে বিদ্যুৎ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়েছে। বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে 10টি। দেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভেড়ামারা কুষ্টিয়াতে। বাংলাদেশের প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সিলেটের হরিপুরে। বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র দিনাজপুরের বড়পুকুরিয়ায়। বাংলাদেশের প্রথম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দিনাজপুরের বড়পুকুরিয়া। বাংলাদেশের বৃহত্তম পানি বিদ্যুৎ কেন্দ্র, একটি বাংলাদেশে পানি বিদ্যুৎ কেন্দ্র আছে, সেটা হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় 1962 সালে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কার্যক্রম শুরু করে 1965 সালে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্র আণবিক প্রকল্প পাবনা জেলায় অবস্থিত। সিরাজগঞ্জের বাঘাবাড়িতে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে বিজয়ের আলো। বাংলাদেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় মানে তাপ বিদ্যুৎ, অর্থাৎ গ্যাস পুড়িয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন করা হয়। বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প হচ্ছে ফেনী সোনাগাজীতে। বিদ্যুৎ উৎপাদন করে পিডিবি এবং এই বিদ্যুৎ সরবরাহ করার জন্য বাংলাদেশে কয়েকটি কোম্পানি গঠিত হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, যেমন আমরা যেটাকে বলি ঢাকায় যে বিদ্যুৎ পান সেটিকে ডেসকোর মাধ্যমে
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বা পল্লী বিদ্যুতায়ন বোর্ড, র্যাব বলা রিব রিব, এবং গ্রাম বাংলায় বিদ্যুতায়নের দায়িত্বে নিয়োজিত হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বাংলাদেশে বনজ সম্পদ, একটি দেশের পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য ন্যূনতম 25% বনভূমি থাকা উচিত। বাংলাদেশের সবচেয়ে মূলত ক্রান্তীয় বনের অন্তর্গত এই বনাঞ্চল সবচেয়ে বেশি উৎপাদনশীল এবং ফলবান অঞ্চল। এছাড়া বাংলাদেশের 25% বনভূমির প্রয়োজনীয়তা থাকলেও বাংলাদেশের মোট বনভূমি রয়েছে 17%, কিন্তু এই বনভূমি অর্থাৎ মাটি আছে, গাছ নেই। গাছ আছে মাত্র 9% ভূমিতে। বাংলাদেশে মাথাপিছু বনভূমির পরিমাণ 0.02 হেক্টর। দেশের বনাঞ্চলে 47% পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সুন্দরবন, পটুয়াখালী উপকূল বন এলাকায় 27%, পশ্চিম ও পশ্চিমালয় জেলাসমূহে 2% বনভূমি রয়েছে। বাকি যে বনভূমি রয়েছে সেগুলো রাস্তা, বাঁধ ও সড়ক বনায়নের আওতায় রয়েছে। বাংলাদেশের যে বনভূমি রয়েছে তার 3 ভাগে ভাগ করি: ক্রান্তীয় চিরহরিৎ বন, ক্রান্তীয় পাতাঝরা বন এবং উপকূলীয় ম্যানগ্রোভ বন। আমরা যদি ক্রান্তীয় চিরহরিৎ বন বলতে আমরা সেই গাছগুলোকে বুঝি যে গাছগুলোর পাতা শীতকালেও ঝরে পড়ে যায় না, অর্থাৎ সমস্ত পাতা একসাথে ঝরে পড়ে যায় না, সেগুলোকে আমরা বলবো চিরহরিৎ বন। যেমন পার্বত্য চট্টগ্রাম বন চিরহরিৎ বন। আবার কিছু কিছু বন আছে, যেমন মধুপুর ভাওয়ালগড়ের যে বন আছে শাল সেগুনের বন, সে বনগুলো কিন্তু শীতকালে পাতা ঝরে যায়, তো সেই পাতাগুলো ক্রান্তীয় পত্রঝরা বন। আর হচ্ছে উপকূলীয় বন, ম্যানগ্রোভ বন বলি, যেটাকে আমরা বলি আসলে স্রোতজ বন। ম্যানগ্রোভ বলতে বোঝায় হচ্ছে যে বন বৃষ্টির মানে যে বনভূমি নদীর লোনা পানির বন, যেগুলো হচ্ছে আসলে জোয়ারের সময় ডুবে যাবে এবং ভাটার সময় শুকিয়ে যাবে, এবং সেই বনগুলো টিকে থাকার জন্য তাদের শ্বাসমূল উৎপাদন করে, অর্থাৎ মূল গাছের নিচের দিকে না গিয়ে কিছু মূল গাছের উপরের দিকে উঠে যায়, সেগুলোকে শ্বাসমূল বলে। ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য হচ্ছে, আবার বলি, এটিকে স্রোতজ বন বলে, এবং এটি হচ্ছে জোয়ার ভাটার বন, এবং জোয়ারের সময় এর পানি ডুবে যায় এবং ভাটার সময় শুকিয়ে যায়, এবং এই বন টিকে থাকার জন্য শ্বাসমূল সৃষ্টি করে। বাংলাদেশে এরপর আমাদের যেটা রয়েছে, বাংলাদেশের উপকূলীয় বেষ্টনী সৃজন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য দুর্যোগ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের উপকূলে আমরা এক ধরনের বন করেছি, যেগুলোকে আমরা প্রাকৃতিক বেষ্টনী বলি, এবং সেটি 10টি জেলায় করা হয়েছে। বৃক্ষরোপণ, প্রতি বছর বৃক্ষরোপণের জন্য প্রধানমন্ত্রী পুরস্কার দেওয়া হয়। বৃক্ষরোপণের প্রধানমন্ত্রী পুরস্কার প্রবর্তিত হয় 1993 সালে। বাংলাদেশ পরিবেশ নীতি ঘোষণা করে 1981 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে যে বিষয়টি আমরা আলোচনা করেছিলাম, যে বলেছিলাম যে স্রোতজ বন বা ম্যানগ্রোভের বনের কথা বলেছি। বাংলাদেশের জাতীয় বন যেটি সুন্দরবন, এবং এই সুন্দরবনটি অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত। সুন্দরী বৃক্ষের প্রাচুর্যতার কারণে এই বনের নামকরণ করা হয়েছে সুন্দরবন। সুন্দরবনের আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, এবং এই সুন্দরবনের 6,017 বর্গ কিলোমিটার বনভূমি বা 65% বন রয়েছে বাংলাদেশ, এবং বাকি অংশ রয়েছে ভারতে। সুন্দরবনের বেশিরভাগই সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলায় অবস্থিত। সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী, গরান, গেওয়া, পশুর, ধুন্দুল, কেওড়া, বায়েন ইত্যাদি গাছ রয়েছে সুন্দরবনে। এবং সুন্দরবনের প্রধান যে পশু, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, বা আমাদের এরপরে রয়েছে স্পটেড ডিয়ার বা চিত্রাল হরিণ। বনের মধ্যে সাপ এবং বানর এবং অন্যান্য প্রাণী রয়েছে। সুন্দরবনে আমাদের যে জাতীয় পশু বাঘকে গণনা করার জন্য আমরা কিছু পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, যেগুলো পাগমার্ক বলা হয়, অর্থাৎ পায়ের ছাপ গুণে বাঘের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সুন্দরবনে বড় বড় খুঁটি তৈরিতে সুন্দরবনে আমরা গেওয়া, নিউজ প্রিন্ট, দিয়াশলা, গেওয়া কাঠ ব্যবহৃত হয়, সুন্দরী কাঠ ব্যবহৃত হয় বড় বড় খুঁটি তৈরিতে। গেওয়া কাঠ দিয়ে নিউজ প্রিন্ট ও দিয়াশলাইয়ের কারখানায় কাঠি হিসেবে ব্যবহার করা হয়। ধুন্দুল কাঠ পেন্সিল তৈরিতে ব্যবহার করা হয়। গরান গাছ বৃক্ষের বাকল বা চামড়া দিয়ে চামড়া পাকা করা, অর্থাৎ যে আমাদের পশুর চামড়া যে আমরা ট্যান করি, সেখানে গরান বৃক্ষের ছাল ব্যবহার করা হয়।
গোলপাতা ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করা হয়। বন থেকে প্রচুর পরিমাণে মধু এবং মোম পাওয়া যায়। সুন্দরবনের কয়েকটি উল্লেখযোগ্য এলাকা পর্যটকদের জন্য হিরন পয়েন্ট, কাটকা, আলকি, আলকিডিম্বে সুন্দরবনের অভয়ারণ্য হিসেবে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশের প্রায় আজকের আলোচনার প্রায় শেষ অংশে চলে এসেছি। শেষ অংশে আমাদের ছোট্ট কিছু আলোচনা রয়েছে। সেই আলোচনাগুলো হচ্ছে বিশ্ব জনসংখ্যা রিপোর্ট, বাংলাদেশের জনসংখ্যা আদমশুমারি। আমাদের বাংলাদেশে এই পর্যন্ত 2011 সাল পর্যন্ত মোট 5টি আদমশুমারি হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2015, এটা আমাদের আপাতত দরকার নাই। আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট, এটি প্রতিষ্ঠিত হয় 1977 সালে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস জাতীয় শ্রমশক্তি জরিপ করে 2010 সালে। বাংলাদেশের স্থূল জন্মহার 18.9 এবং স্থূল মৃত্যুর হার 5.3। আদমশুমারি করা হয় প্রতি 10 বছর পর পর আদমশুমারি করা হয়। বাংলাদেশের মোট জনসংখ্যার বেশিরভাগ আমরা যদি বলি বাঙালিরা এখানের মোট মূল জাতিসত্তা, এবং তার নৃতাত্ত্বিক ভাবে আরো কিছু ক্ষুদ্র মূল নৃগোষ্ঠী হচ্ছে বাঙালি নৃগোষ্ঠী, এবং এর বাইরেও কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে বাংলাদেশের। বাংলাদেশের উল্লেখযোগ্য ক্ষুদ্র নৃগোষ্ঠীরা হচ্ছে খিয়াং, খুম, চাক, মারমা, তঞ্চঙ্গা, ত্রিপুরা, পাংখোয়া, বম, মারমা, স্নো, রাখাইন, লুসাই, ওরাও, ননিয়া, পলিয়া সহ মোট বাংলাদেশে মোট 45টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। এবং এছাড়া বাংলাদেশের কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু উৎসব রয়েছে, এগুলো নিয়ে আপনাদের পরীক্ষা আসে। খিয়াং উৎসব, তারপরে ধরেন যে বাংলাদেশের সাংলাং উৎসব, বিজু উৎসব, বৈশুক, তারপরে এই ধরনের উৎসবগুলো বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীতে উৎসব রয়েছে। এগুলো আপনাদের শীটে দেয়া আছে, এগুলো আসলে একটু পড়ে নিলেই হবে। এরপর বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কিছু একাডেমি আছে, যাদেরকে সংরক্ষণের জন্য একাডেমি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি বিরিশিরি, সেটি হচ্ছে নেত্রকোনায় অবস্থিত। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হচ্ছে রাঙ্গামাটি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট বান্দরবান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। রাজশাহীর বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল ইনস্টিটিউট রাজশাহীতে রয়েছে। মণিপুরী ললিত কলা, এটি মৌলভীবাজারে রয়েছে। রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট রামুতে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা আজকে যদিও শীটটি অনেক লম্বা ছিল, আমরা চেষ্টা করেছি আপনাদের পরীক্ষার উপযোগী করে আলোচনা করার জন্য। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, এবং আপনাদের কাছে যে মার্কস ফরওয়ার্ড কর্তৃক সরবরাহকৃত যে লেকচার শীটটি রয়েছে তার আলোকেই আমি আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা এই বিষয়টি বুঝতে পারেন, এবং তাহলে মনে করব যে আজকের পরিশ্রম সার্থক হয়েছে। আপনারা আগামীতে আমাদের আবার দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। আমাদের পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে 13 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। বাংলাদেশের 13 নং যে লেকচার শিটে যা আলোচনা করা হবে তা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, শিল্প ও বাণিজ্য, এবং এর আওতাভুক্ত যে বিষয়গুলো আলোচনা করব: উন্নয়ন পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় আয় ব্যয়, রাজস্ব নীতি, বার্ষিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিল্প উন্নয়ন, পণ্য আমদানি রফতানি, গার্মেন্টস শিল্প, বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ, ব্যাংক, বীমা ও ব্যবস্থাপনা। এটি আমাদের 13 নং লেকচারে আলোচনা করা হবে। আশা করি আপনারা সেই ক্লাসে উপস্থিত থাকবেন। আর আজকের এই ক্লাসটি আপনাদের একটু ভালো লাগলে বা একটু যদি উপকার হয়, পরিশ্রম সার্থক হয়েছে মনে করব। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আগামীতে আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।